1944 সাল আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার একটি ছোট শহর আলকালু। এই শহরেরই বাসিন্দা 14 বছরের কিশোর জর্জ স্টেইনি জুনিয়রের জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়া হয়েছিল কিছু আইনি ব্যবস্থার সুযোগ নিয়ে। আমেরিকার ইতিহাসে জর্জ স্টেইনি জুনিয়র সবচেয়ে কম বয়সী আসামি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখানে বলে রাখি 1944 সালে আমেরিকার জাতিগত উত্তেজনা ও বর্ণবিদ্বেষ চরমে পৌঁছায়। আর জর্জ স্টেইনি জুনিয়র ছিল 14 বছরের একজন আফ্রিকান আমেরিকান ছেলে, অর্থাৎ এক কথায় কালো ছেলে। এই জর্জকে গ্রেপ্তার করা হয়েছিল একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের অপরাধে। দুজন সাদা চামড়ার কিশোরী বেটি জুন বেনেকার আর মেরি এমা টেমসকে কেউ বা কারা খুব নৃশংসভাবে খুন করেছিল। আর এই আলকালু শহরের মানুষ পুলিশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল শীঘ্র অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে। আর এই চাপের মুখে পুলিশ যথেষ্ট প্রমাণ ছাড়াই আফ্রিকান আমেরিকান কালো কিশোর জর্জ স্টেইনি জুনিয়রকে গ্রেপ্তার করে। জর্জের পরিবার ছিল খুবই গরিব, তাই জর্জকে গ্রেপ্তার করতে পুলিশকে খুব বেশি প্রমাণ সংগ্রহ বা খুব বেশি চাপের মুখে পড়তে হয়নি। জর্জের বিচার একটা হাস্যকর প্রহসন ছাড়া আর কিছুই ছিল না। জর্জের পরিবারের আর্থিক অবস্থা দারিদ্র্য সীমার নিচে হওয়ায় কোর্ট থেকে আসামি জর্জের হয়ে লড়ার জন্য একজন উকিল নিয়োগ করা হয়। উকিলের নাম চার্লস প্লাউডেন। এই চার্লস প্লাউডেন তার মক্কেল জর্জ স্টেইনি জুনিয়রকে বাঁচানোর কোনো রকম চেষ্টাই করেনি। এমনকি উইটনেস স্ট্যান্ডে একজনকে ডেকেও প্রশ্ন করা হয়নি। এক কথায় প্লাউডেন জর্জকে নির্দোষ প্রমাণ করার কোনো রকম চেষ্টাই করেনি। পুলিশের ব্যাখ্যা অনুযায়ী জর্জের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হলো জর্জের স্বীকারোক্তি। জর্জ নাকি পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে, কিন্তু এই স্বীকারোক্তির লিখিত কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না। আর এই অলিখিত প্রমাণের ভিত্তিতেই জর্জকে একজন ঠান্ডা মাথার খুনি সাব্যস্ত করা হয়। পুলিশ দাবি করে জর্জ পুলিশের কাছে স্বীকার করেছে যে এই দুই কিশোরী বেটি জুন বেনেকার আর মেরি এমা টেমসকে সেই খুন করেছে, কারণ এই দুই কিশোরীর মধ্যে একজনকে সে করতে গেলে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এই স্বীকারোক্তির কোনো সাক্ষী পুলিশের কাছে ছিল না। এই পুরো বিচার চলাকালীন 14 বছরের কিশোর জর্জ স্টেইনি জুনিয়র সম্পূর্ণ একা বসেছিল। তার পরিবারের কেউ বা বাইরের কেউ তার পাশে ছিল না যে বিশ্বাস করত জর্জ সম্পূর্ণ নির্দোষ। একটি 14 বছরের ছেলে কোর্টে একা বসে আছে, চারিদিক থেকে তার উপর ভারী ভারী দোষারোপ ছড়া হচ্ছে, আর তার তরফে কেউ নেই যে তার হয়ে কথা বলবে। এই অবস্থায় একটি কিশোরের মনের অবস্থা কি হয়েছিল তা সহজেই অনুমেয়। বিচারের নামে এই প্রহসন শেষে সাদা চামড়ার বিচারক জর্জকে ক্ষমার অযোগ্য দোষী বলে সাব্যস্ত করে। এই রায় ওই বিচার ব্যবস্থার সততা আর নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উদ্রেক করলেও 24 এপ্রিল 1944 কোর্ট জর্জ স্টেইনি জুনিয়রকে ইলেকট্রিক শক দ্বারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একটি বিষয়ে সবাই নিশ্চিত ছিল যে জর্জের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই, তাই বিভিন্ন সংগঠন থেকে গভর্নর ওলিন জনস্টনকে জর্জের মৃত্যুদণ্ডের আদেশকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়। জর্জের কম বয়স আর ন্যায় বিচারের নামে কোনো নির্দোষ যাতে সাজা না পায় তার জন্য এই রায়ের পুনর্বিবেচনার জন্য শয়ে শয়ে চিঠি ও টেলিগ্রাম আসতে থাকে গভর্নর অফিসে। কিন্তু এত কিছুর পরেও 16 জুন 1944 এই তারিখ নির্ধারিত হয় জর্জের মৃত্যুদণ্ডের দিন হিসাবে। ওই দিন জর্জকে ইলেকট্রিক চেম্বারে ঢোকানো হয়। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে 2400 ভোল্টের কারেন্ট জর্জের শীর্ণ শরীর দিয়ে বয়ে যায়। 2-3 বার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে যায় আমেরিকার কনিষ্ঠতম মৃত্যুদণ্ডের আসামি জর্জ স্টেইন জুনিয়রের দেহ। আমেরিকার বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলে শেষ হয়ে গেল 14 বছরের গরিব কিশোর জর্জের জীবন। এরপর 70 বছর কেটে যায়। কলঙ্কিত জর্জ স্টেইনি জুনিয়রকে সবাই ভুলেই যায়। কিন্তু 2014 সালে একদল উকিল আর কিছু সমাজসেবী জর্জের মামলাকে আবার কোর্টে নিয়ে আসে। তাদের নিরলস প্রচেষ্টা আর অনুসন্ধানের দ্বারা তারা প্রমাণ করে দেয় যে জর্জের মৃত্যুদণ্ডের আদেশ কতটা ভুল সিদ্ধান্ত ছিল। অবশেষে 2014 সালে জর্জের মৃত্যুর 70 বছর পর দক্ষিণ ক্যারোলাইনার কোর্ট স্বীকার করে নেয় জর্জের মৃত্যুদণ্ড আমেরিকার আইন ব্যবস্থার একটা বড় ভুল। তার সঙ্গে এও স্বীকার করে যে জর্জ সুবিচার পায়নি। জর্জের এই মৃত্যুদণ্ড প্রমাণ করে আমেরিকার বর্ণবিদ্বেষ সমাজের কতটা গভীরে প্রবেশ করেছিল, যার দ্বারা দেশের বিচার ব্যবস্থাও প্রভাবান্বিত হয়ে পড়েছিল। 70 বছর পর জর্জের এই জয় তেমন কোনো আনন্দের কারণ হয়নি, কারণ জর্জ স্টেইনি জুনিয়র তখন আর এই পৃথিবীতে ছিল না।